আসসালামু আলাইকুম। ইসরায়েল নিয়ে বিশ্বের সেরা সায়েন্টিস্ট আলবার্ট আইনস্টাইন কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন। সত্যি ইসরায়েল নিয়ে আলবার্ট আইনস্টাইন কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন। হামাসের হামলার পর গাজায় ইসরায়েলে বর্বর গণহত্যা শুরু করে। ইসরায়েল অনবরত মানুষ হত্যা করে আসছে গাজায়। ইসরায়েল রাষ্ট্রের পতন নিয়ে আসতে থাকে অনেক ভবিষ্যৎবাণী। কোরআন এবং হাদিসে এই ইহুদি জাতির পতন নিয়ে আছে ভবিষ্যৎবাণী। ৮০ বছর আগে ইহুদি রাষ্ট্রের পতন নিয়ে ভবিষ্যৎবাণী করে গেছেন দুনিয়ার শ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। যদি এই ভবিষ্যৎবাণীকে ইসলাম স্বীকৃতি দেয় না, তারপর 1948 সালে আলবার্ট আইনস্টাইন বলেছিলেন ইহুদি রাষ্ট্রের সৃষ্টি করা ইহুদি জাতীয়তাবাদী মূল চেতনার পরিপন্থী, অর্থাৎ ইহুদি রাষ্ট্র সৃষ্টি করা ইহুদি জাতীয়তাবাদীর মূল চেতনার পরিপন্থী। জার্মান থেকে পালিয়ে এসেছিলেন তখন আলবার্ট আইনস্টাইন। 1948 সালে আমেরিকা সফরে যান ইসরায়েলের তখনকার ভবিষ্যৎ প্রধানমন্ত্রী মেনাহেম বেগিন। এই বেগিন সহ একদল ইহুদি বুদ্ধিজীবী নিউ ইয়র্কে গিয়েছিলেন। তখন নিউ ইয়র্ক টাইমসে অন্যান্য পত্রিকায় একটি খবর বের হয়, একটি সাক্ষাৎকার তারা দিয়েছিলেন। মেনাহেম বেগিনের ফেরুদ পার্টিকে ফ্যাসিবাদের সাথে তুলনা করা হয়। তারা বলেন দলটির সংগঠন রাজনৈতিক চিন্তা চেতনা ফ্যাসিস্টদের মতো। দলটির সাংগঠনিক রাজনৈতিক চিন্তা চেতনা একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দলের মতো। হেরুদ পার্টির উত্তরসূরি বর্তমান লিকুইড পার্টি। তখনকার হেরুদ পার্টি মেনাহেম বেগিনের ওই সময়কার হেরুদ পার্টির বর্তমান উত্তরসূরি হচ্ছে লিকুইড পার্টি এবং এর প্রধান নেতা হচ্ছে একজন গণহত্যাকারী। 1952 সালে আইনস্টাইন ইসরায়েলের প্রাইম মিনিস্টার হতে অস্বীকার করেছিলেন। 1952 সালে আলবার্ট আইনস্টাইনকে বলা হয়েছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। তিনি কিন্তু অস্বীকার করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে, কারণ ওনার পছন্দ ছিল না ইসরায়েল রাষ্ট্রটি যেভাবে সৃষ্টি হয়েছে, এইভাবে সৃষ্টি হওয়াটা ওনার পছন্দ ছিল না। যার কারণে উনি এই অফার ফিরিয়ে দিয়েছেন। উনি অপারগতা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে। আইনস্টাইন বলেন, যখন ফিলিস্তিনের উপর চূড়ান্ত বিপর্যয় নেমে আসবে তখন প্রথমে দায়ী করা হবে ব্রিটিশদের। ইসরায়েল দ্বারা যখন ফিলিস্তিনের উপর বিপর্যয় নেমে আসবে তখন প্রথমে দায়ী করা হবে ব্রিটিশকে। আমি এই সন্ত্রাসীদের কারোর সাথে যুদ্ধে থাকতে রাজি নই যুক্ত থাকতে রাজি নয় বলেছিলেন তখন আলবার্ট আইনস্টাইন যে ইহুদির সন্ত্রাসবাদকে ঘৃণা করতেন, আজকে গাজা একটি চলন্ত উদাহরণ তার। আইনস্টাইনের মতো আজ অনেক ইহুদি বর্তমান ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে মুখ খুলছে। নাৎসি সন্ত্রাসবাদ এবং তার লিকুইড পার্টির উপর দৃশ্যমান। আইনস্টাইন বুঝেছিলেন সশস্ত্র নেতৃত্বে গড়া ইসরায়েল রাষ্ট্রটি দীর্ঘমেয়াদী টিকতে পারবে না। আইনস্টাইন তখনই বুঝেছিলেন যে সশস্ত্র নেতৃত্বের উপর গড়া ইসরায়েল রাষ্ট্রটি দীর্ঘদিন টিকে থাকতে পারবে না। এমনি ইসরায়েলের নামকরা ফাদার ছিল তখন তালমুড। উনি তালমুড নামে একটি কিতাব লিখে গিয়েছিলেন
বিভিন্ন কোরআন এবং বিভিন্ন রকম বিশ্লেষণ করে যখন এই কিতাবটি লিখেছেন, তখন এই তালমুদ কিতাবে লেখা আছে যে ইসরায়েল 80 বছরের বেশি ইসরায়েল টিকে না, ইহুদি রাষ্ট্র 80 বছরের বেশি টিকে না। বর্তমানে ইসরায়েলের বয়স চলছে 77 বছর। তাহলে যদি আমরা সেটাকেও ধরে নিই, তাহলে তাদের আর মেয়াদ আছে মাত্র কয় বছর? 80 বছর থেকে 77 বছর বাদ দিলে 3 বছর। তা আশা করি ইসরায়েল রাষ্ট্রের এমনি পতন শুরু হয়ে গেছে, আমরা সেটা দেখতে পেরেছি। হঠাৎ করে রাতের অন্ধকারে ডোনাল্ড ট্রাম্পের মদতে নেতানিয়াহু রাতের অন্ধকারে ইরানকে আক্রমণ করে বসে। এরপরে ইরান পাল্টা আক্রমণে যা দিয়েছে তা নেতানিয়াহু মনে না রাখুক, কিন্তু তার দেশের জনগণ মনে রাখবে। সেটাই, নেতানিয়াহু একটা খুনি, সে মনে রাখুক না রাখুক তাতে কিচ্ছু এসে যায় না, কিন্তু তার দেশের নাগরিকরা তা আজীবন মনে রাখবে। ইরান যে মাইটটা দিয়েছে, মিসাইল আঘাত, ড্রোন আঘাতে পুরো ইসরায়েল ধ্বংস করে দিয়েছে। মোসাদের হেডকোয়ার্টারটা পর্যন্ত শেষ করে দিয়েছে, সামরিক ঘাঁটি নষ্ট করে দিয়েছে তেল আবিবের মোট কথা, তেল আবিবের তেল বের করে দিয়েছে কে? ইরান। তাদের অর্থনৈতিক ব্যাংক, তাদের রিফাইনারি, তাদের এয়ারপোর্ট, তাদের রাস্তাঘাট, তাদের সামরিক স্থাপনা এবং মিলিটারি বেস ধ্বংস করে দিয়েছে ইরান। একই রকম ইসরায়েল যেভাবে রাতের অন্ধকারে আক্রমণ চালিয়েছে ইরানে, ঠিক একইভাবে মুনাফেক এই গাদ্দার মোদি আক্রমণ চালিয়েছে রাতের অন্ধকারে পাকিস্তানকে। কাপুরুষের মতো, দিনের আলোতে ভয় পায় মোদি, রাতের আধারে কাপুরুষের মতো আক্রমণ চালিয়েছে এই মোদি। পাকিস্তানে এখন একদিন পরে পাকিস্তান যে জবাবটা দিয়েছে, সেই জবাবে মোদি অবস্থা খারাপ হয়ে গেছে, ভারতের অবস্থা খারাপ হয়েছে। মোদি আক্রমণ করেছে রাতের অন্ধকারে পাকিস্তানে, এবং মসজিদ রেহাই পায় নাই, মাদ্রাসা রেহাই পায় নাই, বিভিন্ন মক্তব, এতিমখানা এগুলো রেহাই পায় নাই, এবং ছোট শিশু পর্যন্ত মারা গেছে ভারতের আক্রমণের রাত্রে। জবাবে পাকিস্তান যা দিয়েছে তা ভারতের নাগরিকরা আজীবন মনে রাখবে আশা করি। মোদি মনে রাখুক আর না রাখুক, মোদির সাথে চরিত্রগতভাবে দেখা যায়, চরিত্রগতভাবে মোদির সাথে অনেকাংশে মিল নেতানিয়াহুর সাথে। এবং এই নেতানিয়াহু গাজাতে মানুষ মারার জন্য নেতানিয়াহুকে প্রচুর পরিমাণে অস্ত্র, জাহাজ ভর্তি অস্ত্র পাঠিয়েছিলেন এই মুনাফেক, এই গাদ্দার, এই মুসলমানের শত্রু নরেন্দ্র মোদী, কট্টর হিন্দুত্ববাদী এই নরেন্দ্র মোদী, কট্টর মুসলমান বিরোধী, মুসলমান হত্যাকারী, গুজরাটের কসাই বলে তাকে। এটা আমার কথা না, এটা ভারতের লোকজনই বলে। গুজরাটে কসাই বলে তাকে। 1000 লোককে নাকি ট্রেনে পুড়িয়ে হত্যা করেছিল। কাশ্মীরেও বর্তমানে হত্যার যজ্ঞ চালাচ্ছে এই কসাই নরেন্দ্র মোদী। আমরা সব দেখছি, কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে, এই নেতানিয়াহু এবং মোদির মধ্যে চরিত্রগত অনেক মিল আছে। এই মোদির আশেপাশে যে প্রতিবেশী দেশ, প্রত্যেকটা দেশ মোদির ভারতের শত্রু হয়ে গেছে। চীন শত্রু, পাকিস্তান শত্রু, এখন বাংলাদেশকেও শত্রু বানিয়েছে। নেপাল শত্রু, হিন্দু দেশ একমাত্র নেপাল শত্রু, সেই দেশে শত্রু। শ্রীলঙ্কা শত্রু, মালদ্বীপ শত্রু, তারপর এদিকে হচ্ছে বার্মা, মায়ানমার শত্রু। তালেবানরাও খুব একটা বন্ধু পাওয়াপন্ন হবে না ভারতের জন্য। তো মোদি এবং নেতানিয়াহুর মধ্যে দেখা যাচ্ছে যে অন্তর্গত মনের অনেক মিল আছে, এবং 10 জন একজনের সাথে একজন মিললে আপনারা দেখবেন এমন খুশি হয় তারা, এমন খুশি মনে হয় দুনিয়াতে তারাই সবচেয়ে বেশি খুশি। 2 হত্যাকারী, 2 খুনি একসাথে যখন মিলে তখন অনেক বেশি খুশি হয় তারা। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।